সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সালামু আলাইকুম। আমরা আলোচনা করছিলাম কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা নিয়ে। আমরা গত লেকচারে জটিল সংখ্যার স্বাভাবিক পরিচয় দেখেছিলাম এবং জটিল সংখ্যার স্পেশাল রিপ্রেজেন্টেশন দেখেছিলাম, কিভাবে আর্গুমেন্ট ডায়াগ্রামে জটিল সংখ্যাকে প্লট করতে হয় এবং এরপরে জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করা শিখেছিলাম। তো আজকে আমরা নতুন 3টি টপিক নিয়ে আলোচনা করব। এই 3টি টপিক হচ্ছে, 1 নাম্বার হচ্ছে জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা সম্পর্কে জানবো এবং পরবর্তীতে জটিল সংখ্যার ধর্ম সম্পর্কে জানবো এবং সর্বশেষ টপিক সেটা হচ্ছে জটিল সংখ্যার বর্গমূল নিয়ে আলোচনা করব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। তো চলো আজকের আলোচনা শুরু করা যাক। প্রথমে আসি অনুবন্ধী জটিল সংখ্যা নিয়ে, বা অনুবন্ধী জটিল সংখ্যা জিনিসটা কি সেটা সম্পর্কে আমরা জানবো। তো একটি জটিল সংখ্যা z এর কাল্পনিক অংশের চিহ্ন পরিবর্তন করলে যে নতুন জটিল সংখ্যা পাওয়া যায় তাকে প্রদত্ত জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা বলা হয় এবং একই সাথে একে z বার দ্বারা প্রকাশ করা হয়। যেটা বলা হলো যে জেডের কাল্পনিক অংশ, আমরা জানি জেডের ভিতরে কি থাকে। জেড যদি একটা জটিল সংখ্যা হয় তাহলে এই জেডের ভিতরে তোমার একটা পার্ট থাকবে হচ্ছে রিয়েল পার্ট এবং অন্য আরেকটা পার্ট থাকবে হচ্ছে ইমাজিনারি পার্ট। তো আমাদের একটা নাম্বার যেহেতু হচ্ছে জেড দ্বারা রিপ্রেজেন্ট করা হয় এবং হচ্ছে একটা ইমাজিনারি পার্ট থাকে, ইমাজিনারি পার্ট হবে এখানে ইমাজিনারি। তো ইমাজিনারি পার্ট যেহেতু আছে, তো এই ইমাজিনারি পার্টটার যে চিহ্নটা থাকবে বা ইমাজিনারি পার্টটা যদি পজিটিভ হয় তাহলে এটাকে যদি আমি নেগেটিভে কনভার্ট করি, অথবা যদি নেগেটিভ থাকে তাহলে যদি পজিটিভে কনভার্ট করি, তাহলে আমরা নতুন যে সংখ্যাটা পাবো সেটাকে বলা হয় আমাদের প্রদত্ত জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা। এবং আমাদের যেহেতু নর্মাল জটিল সংখ্যাটাকে আমরা জেড দ্বারা রিপ্রেজেন্ট করি, এই জন্য আমাদের যে অনুবন্ধী জটিল সংখ্যা আমরা যেটা পাবো সেটাকে আমাদের জেড বার দ্বারা রিপ্রেজেন্ট করতে হবে। তো যেমন এখানে জেড ইকুয়াল টু দেওয়া আছে এক্স প্লাস আই ওয়াই, তাহলে এটা যদি একটা জটিল সংখ্যা এবং জটিল সংখ্যা যেহেতু, এবং এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, এটার অনুবন্ধী জটিল সংখ্যা বা জেড বার বের করার জন্য আমাদের আই ওয়াই অর্থাৎ আমাদের যে কাল্পনিক পার্টটা রয়েছে তার চিহ্নটাকে পরিবর্তন করতে হবে। যেহেতু এখানে প্লাস রয়েছে তাই আমরা এখানে দিব হচ্ছে মাইনাস। তাহলেই কিন্তু আমাদের যে সংখ্যাটা উৎপত্তি হলো সেটা হবে গিয়ে একটা অনুবন্ধী জটিল সংখ্যা। তো এবার আমরা অনুবন্ধী জটিল সংখ্যার যদি আর্গুমেন্ট বের করতে চাই, অনুবন্ধী জটিল সংখ্যার আর্গুমেন্ট বের করলে আমরা জানি এক্স এর যে মানটা থাকে সেটার স্কোয়ার এবং ওয়াই এর যে মানটা থাকে সেটার স্কোয়ার হয়। তাহলে আমরা যদি যদি এই আমাদের অনুবন্ধী জটিল সংখ্যার যদি মডুলাস বের করতে চাই, তাহলে রুট ওভার অফ এক্স এর স্কোয়ার হলো, এবং যেহেতু এখানে মাইনাস ওয়াই সেজন্য মাইনাস ওয়াই এর স্কোয়ার হলো। সো মাইনাস ওয়াই স্কোয়ারকে কিন্তু ওয়াই স্কোয়ার লেখা যায়। তাহলে আমি যদি শুধুমাত্র আমাদের প্রথম যে জটিল সংখ্যাটা ছিল সেটার মডুলাসও কিন্তু সেম, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার। তাই আমরা বলতে পারি যে কোনো একটা জটিল সংখ্যার যে মডুলাস এবং সেই জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যার মডুলাস একই হবে। এই সিদ্ধান্তে কিন্তু আমরা পৌঁছাতে পারি। সুতরাং কোনো জটিল সংখ্যা এবং তার অনুবন্ধী জটিল সংখ্যার মডুলাস সমান, মানে সমান তারা। এবার যদি হচ্ছে আমরা দুটা মডুলাস, যেহেতু হচ্ছে আমরা এখানে একটা জটিল সংখ্যা পেলাম এবং এর কি পেলাম, এটার অনুবন্ধী জটিল সংখ্যা পেলাম, দুটাকে যদি আমরা গুণ করি, এখানে গুণ করা হয়েছে, তাহলে আমরা এখানে এক্স প্লাস আই ওয়াই লিখতে পারি ইন্টু এক্স মাইনাস আই ওয়াই লিখতে পারি। যদি আমরা দুটাকে গুণ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পাই। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যেহেতু আমরা এখানে পাচ্ছি, তাহলে সেক্ষেত্রে এটাকে হচ্ছে আমরা পরবর্তীতে যে কাজটা করতে পারি, রুট ওভার এবং স্কোয়ারের ভিতরে কিন্তু এটাকে ইনক্লুড করতে পারি। তো রুট ওভার এবং স্কোয়ার ভিতরে ইনক্লুড করলাম, তাহলে আমাদের এই জেড যেটা হচ্ছে, যেটাকে আমরা বলেছিলাম এখানে মডুলাস অফ জেড, সো মডুলাস অফ জেডের স্কোয়ার কিন্তু আমরা বলতে পারি, অথবা একই সাথে এটাকে আমরা বলতে পারি হচ্ছে ওই অনুবন্ধী জটিল সংখ্যার মডুলাসের বর্গ কিন্তু এটাকে বলতে পারি। তো এটা এখানে আমরা রেমেডিটা কি লিখতে পারি, যে জেড ইন্টু জেড বার যদি হয় এবং ইকুয়াল টু যদি জেড এর মডুলাসের স্কোয়ার হয়, অর্থাৎ কোনো জটিল সংখ্যা এবং তার অনুবন্ধী জটিল সংখ্যার গুণফল জটিল সংখ্যাটির মডুলাসের বর্গের সমান, এটা কিন্তু আমরা এখান থেকে বলতে পারি। তো আবার আরেকটা জিনিস যেটা আমরা বলবো সেটা হচ্ছে কোনো জটিল সংখ্যার আর্গুমেন্ট তার অনুবন্ধী জটিল সংখ্যার আর্গুমেন্টের ঋণাত্মক বিপরীত। ঋণাত্মক বিপরীত বলতে বোঝাচ্ছি আমরা যে এখানে খেয়াল করি, আমরা যেহেতু জটিল সংখ্যার একটা আর্গুমেন্ট আমরা জানি ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স দ্বারা রিপ্রেজেন্ট করি, তাহলে সেক্ষেত্রে যেহেতু হচ্ছে এখানে ওয়াইটাই নেগেটিভ হয়ে যাচ্ছে, তাহলে এই জন্য আমাদের আর্গুমেন্টের মানটা কি হবে, ঋণাত্মক বিপরীত হবে আর কি। সো আমরা যদি এখানে একটু রিপ্রেজেন্ট করতে চাই এটাকে, কারণ আমরা জানি আর জেড ইকুয়াল টু আর কস থিটা প্লাস আই সাইন থিটা, এটা কি, এটা হচ্ছে জটিল সংখ্যার পোলার আকৃতি। তো যদি জটিল সংখ্যার পোলার আকৃতি এমন হয় তাহলে সেক্ষেত্রে এটার যে কাল্পনিক পার্ট লাইক আই সাইন থিটা, এটার আগে হচ্ছে নেগেটিভ হবে যদি আমরা এই জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা নির্ণয় করতে চাই। যেহেতু আমরা জেড বার দিয়েছি, জেড বার ইজ ডিফাইন্ড টু জেড এর অনুবন্ধী হিসাবে, সো এই জন্য আমরা এটাকে লিখবো আর কস থিটা মাইনাস আই সাইন থিটা। এবার আমরা যে কাজটা করতে পারি, আমরা জানি থিটাটা কি ছিল, আমরা জানি থিটাটা ছিল হচ্ছে গিয়ে একটা জটিল সংখ্যার
আর্গুমেন্ট ছিল। এখন আমরা জানি কস মাইনাস থিটা যে কথা, কস থিটাতে কিন্তু একই কথা। তোমাদের ত্রিকোণমিত্রিতে কিন্তু এরকম একটা সূত্র 7.2-তে তোমরা পাবা, সরি 7.2-তে পাবা, 7.1-এ পাবা। সো ওই সূত্রটা হচ্ছে কি মিন করে, কস মাইনাস থিটা মিন করে কস থিটা, আর সাইন মাইনাস থিটা মিন করে হচ্ছে মাইনাস সাইন থিটা। সো আমরা দেখতে পাচ্ছি আমরা যদি হচ্ছে এটাকে একটা আদর্শ ফরম্যাট ধরি, তাহলে কিন্তু এই যে আদর্শ ফরম্যাট তথা আমাদের অনুবন্ধী জটিল সংখ্যার আর্গুমেন্ট হিসেবে আমরা পাচ্ছি মাইনাস থিটা। তাহলে যদি জটিল সংখ্যার যদি আর্গুমেন্ট যেটা হবে তার নেগেটিভটা হবে হচ্ছে আমাদের তার কার আর্গুমেন্ট, অনুবন্ধী জটিল সংখ্যার আর্গুমেন্ট। তাহলে এই জিনিসটা আমরা এখানে লিখতে পারি আর্গুমেন্ট অফ জেড বার, বা অনুবন্ধী জটিল সংখ্যার আর্গুমেন্টটা হবে জটিল সংখ্যার আর্গুমেন্টের ঋণাত্মক মানটা। তো এবার আমরা জটিল সংখ্যার ধর্ম নিয়ে আলোচনা করব। আমরা বেশ কয়েকটা ধর্ম দেখব। তো প্রথমে যে ধর্মটা এখানে বলা হচ্ছে, যদি কোনো জটিল সংখ্যার মান শূন্য হয় তাহলে তার বাস্তব পার্টের মানও শূন্য হবে এবং তার কাল্পনিক পার্টের মানও শূন্য হবে। এখানে সেটাই বলা হয়েছে এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এক্স ইকুয়াল টু 0 এবং ওয়াই ইকুয়াল টু 0। এটা কিভাবে আসি আমরা প্রমাণ করার চেষ্টা করি। চলো, এখানে এক্স প্লাস আই ওয়াই লেখা যায়। সো পরবর্তী লাইনে আমরা আই ওয়াইকে এই পাশে নিয়ে গেলে মাইনাস আই ওয়াই হবে। এবার উভয় পক্ষে যদি আমরা বর্গ করি তাহলে বাম দিকে থাকে এক্স স্কোয়ার আর ডান দিকে হয় হচ্ছে আই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার। যেহেতু আই স্কোয়ারের মান হচ্ছে গিয়ে আমাদের -1, সো আমরা কিন্তু ফাইনালি হচ্ছে এটাকে হচ্ছে এই পাশে যদি আমরা নিয়ে যাই, অর্থাৎ বা আমরা এখানে যদি আরেকটু এটাকে যদি একটু ভেঙে লিখি এখানে লাইক দিস, আই স্কোয়ারকে যদি হচ্ছে এখানে বর্গ করি তাহলে সেক্ষেত্রে মাইনাস থাকে একটা, বাট মাইনাসটা কিন্তু তোমার বর্গের কারণে কি হয়ে যায়, মাইনাসটা বর্গের কারণে প্লাস হয়ে যায়। সো মাইনাসটা বর্গের কারণে প্লাস হয়ে যাবে এবং আই স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার থাকবে। তো সেই ওয়াই স্কোয়ারটা এখানে থাকলো, আর এই আই স্কোয়ারের মান কি, আই স্কোয়ারের মান হচ্ছে -1, সেই -1টা তোমার এখানে মাইনাস হিসেবে আসলো। সো তো এখানে ডান দিকের যে মাইনাস আই স্কোয়ার, এটাকে যদি বাম পাশে নিয়ে গেলে হয়ে যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। সো আমরা বলতে পারি যে কতগুলো বর্গের যোগফলের সমষ্টি যদি 0 হয় তাহলে তারা আলাদা আলাদাভাবে 0, এটা কিন্তু আমরা জানি। তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে বলতে পারি এক্স ইকুয়াল টু 0 এবং ওয়াই ইকুয়াল টু 0। তো এখানে আমাদের সেই ব্যাখ্যাটা দিলাম, দুটি বাস্তব সংখ্যার বর্গের যোগফল শূন্য হলে তারা পৃথক পৃথকভাবে শূন্য হবে। এবার আমরা 2 নম্বরে দেখব যে এমন যদি হয় যে দুটি জটিল সংখ্যা সমান, তাহলে সেক্ষেত্রে তাদের বাস্তব পার্ট আলাদা আলাদাভাবে সমান হবে এবং তাদের ইমাজিনারি পার্ট আলাদা আলাদাভাবে সমান হবে। যেমন এখানে বলা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু এ প্লাস আই বি, যেহেতু এখানে বাস্তব পার্ট হচ্ছে এক্স এবং এখানে বাস্তব পার্ট হচ্ছে গিয়ে এ, সো আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু এ এবং এখানে ইমাজিনারি পার্ট হচ্ছে গিয়ে ওয়াই এবং এখানে ইমাজিনারি পার্ট হচ্ছে বি, এই জন্য আমরা বলতে পারি ওয়াই ইকুয়াল টু বি। এই জিনিসটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো চলো প্রমাণ করা যাক। আমাদের যেহেতু এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু এ প্লাস আই বি দেওয়া আছে, সো এটা আমরা উঠিয়ে নিলাম। এবার আমরা যে কাজটা করব, আমরা এই এ প্লাস আই বিকে যদি বাম দিকে নিয়ে আসি এবং বাস্তব পার্টগুলোকে এক পাশে রাখি এবং অবাস্তব পার্টগুলোকে যদি এক পাশে রাখি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা পাই এক্স মাইনাস এ প্লাস আই ইন্টু ওয়াই মাইনাস বি ইকুয়াল টু 0। এখন আমরা যেহেতু হচ্ছে দেখতে পাচ্ছি এই সম্পর্ক থেকে যে একটি জটিল সংখ্যার মান যদি 0 হয় তাহলে তাদের বাস্তব পার্টটাও 0 হয় এবং আমাদের অবাস্তব পার্টটাও আলাদা আলাদাভাবে 0 হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স মাইনাস এ একটা বাস্তব পার্ট প্লাস আই ইন্টু ওয়াই মাইনাস বি আর একটা, মানে এই পুরোটা হচ্ছে একটা কাল্পনিক পার্ট। তাহলে একটা জটিল সংখ্যা, যেহেতু জটিল সংখ্যার মান 0, তাহলে এর বাস্তব পার্টটাও আলাদা আলাদাভাবে 0 হবে এবং এর কাল্পনিক পার্টটাও আলাদা আলাদাভাবে 0 হবে। এই জন্য আমরা বলতে পারি এক্স মাইনাস এ ইকুয়াল টু 0। সো এখান থেকে এবং আমরা বলতে পারি আবার ওয়াই মাইনাস বি ইকুয়াল টু 0। সো এখানে আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু এ এবং এখান থেকে বলতে পারি ওয়াই ইকুয়াল টু বি। আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেল। এবার আমরা 3 নম্বর প্রমাণটা দেখব যে দুইটি অনুবন্ধী জটিল সংখ্যার যোগফল এবং গুণফল উভয়ই বাস্তব সংখ্যা। এমন যদি হয় যে তোমার কাছে দুইটা জটিল সংখ্যা আছে এবং দুইটা জটিল সংখ্যা পরস্পরের অনুবন্ধী, তাহলে তাদের যোগ করলে, তাদেরকে যদি তুমি যোগ করো তাহলে সেক্ষেত্রে তুমি বাস্তব সংখ্যা পাবা এবং তাদেরকে যদি গুণ করো তাহলেও তুমি বাস্তব সংখ্যা পাবা। এটা কিভাবে আসে আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা মনে করলাম জেড হচ্ছে একটা জটিল সংখ্যা, এটা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই দ্বারা ডিফাইন্ড। তাহলে এর অনুবন্ধী জটিল সংখ্যা কি হবে? এর অনুবন্ধী জটিল সংখ্যা হবে গিয়ে হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই, জাস্ট বাস্তব পার্টটা, জাস্ট কাল্পনিক পার্টটা নেগেটিভটা হয়ে গেল এখানে, এবং এটাকে আমরা জেড বার দ্বারা রিপ্রেজেন্ট করলাম। এবার আমরা যদি দুইটা অনুবন্ধী জটিল সংখ্যাকে যদি যোগ করি তাহলে সেক্ষেত্রে এক্স প্লাস আই ওয়াই প্লাস এক্স মাইনাস আই ওয়াই হবে, এবং যেহেতু তাদের কাল্পনিক পার্ট দ্বয় পরস্পর মাইনাস চিহ্ন, মানে একটা একটার বিপরীত হয়, এই জন্য তারা এখান থেকে আমরা আই ওয়াই এবং আই ওয়াইটাকে কেটে শুধুমাত্র 2x বলতে পারি। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের যে জটিল পার্টটা সেটা কিন্তু কাটাকাটি চলে যায়, আমাদের থাকে শুধুমাত্র বাস্তব পার্ট এবং যা হচ্ছে 2x। এই জন্য বলতে পারি যে দুটো জটিল সংখ্যাকে যদি আমরা যোগ করি তাহলে সেক্ষেত্রে যোগফলটা আমরা পাই, দুটি অনুবন্ধী জটিল সংখ্যাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা যে যোগফলটা পাই সেটা হচ্ছে বাস্তব সংখ্যা। আবার দুটোকে যদি গুণ করি তাহলে সেক্ষেত্রে এক্স এবং এক্স মিলে হচ্ছে এক্স স্কোয়ার হবে, আর এখান থেকে হচ্ছে এক্স আই প্লাস এক্স আই ওয়াই এবং মাইনাস এক্স আই ওয়াই কাটাকাটি চলে যায়, আর এদিকে থাকে হচ্ছে মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার। যেহেতু তোমার হচ্ছে আই স্কোয়ারের মান কি, যেহেতু আই স্কোয়ারের মান হচ্ছে -1,
সো মাইনাস ওয়ানটা আর এখানে মাইনাস মিলে প্লাস হয়ে গেল। সো ফাইনালি আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এক্স স্কোয়ার প্লাস আই স্কোয়ারের ভিতরে কোথাও কিন্তু কি নাই, আইযুক্ত কোনো টার্ম নাই। যেহেতু কোথাও কোনো আইযুক্ত টার্ম নাই, তাহলে আমরা বলবো এটা পুরোটা একটা বাস্তব সংখ্যা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুটি অনুবন্ধী জটিল সংখ্যাকে যদি যোগ করি তাহলে তারা বাস্তব সংখ্যা দান করে, এবং দুটি অনুবন্ধী জটিল সংখ্যাকে যদি গুণ করি তাহলেও তারা বাস্তব সংখ্যা দান করে। এবার আমরা 4 নম্বর ধর্মটা দেখবো। 4 নম্বর ধর্মে বলতেছে যে প্রত্যেক অশূন্য জটিল সংখ্যার গৌণিক বিপরীতক একটি জটিল সংখ্যা। অশূন্য জটিল সংখ্যার গৌণিক বিপরীতক একটি জটিল সংখ্যা, এটা আমরা প্রমাণ করার চেষ্টা করব। তাহলে জেড এর মান যদি শূন্য না হয় তাহলে সেক্ষেত্রে আমরা মনে করলাম এক্স এর মানও শূন্য হতে পারবে না এবং ওয়াই এর মানও শূন্য হতে পারবে না। তখন আমরা বলতে পারি আমাদের যে বর্গ, অর্থাৎ আমাদের যে জটিল সংখ্যাটার বর্গ, সেই জটিল সংখ্যাটার বর্গ হিসেবে আমরা বলতে পারি জেড ইন্টু জেড প্রাইম, যেটা হচ্ছে আমরা একটু আগেই দেখেছিলাম যে অনুবন্ধী জটিল সংখ্যার গুণফল, দুটি অনুবন্ধী জটিল সংখ্যার গুণফল তাদের ওই জটিল সংখ্যার মডুলাসের বর্গের সমান হয়, এবং সেটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মতো হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা এটা কিন্তু হচ্ছে ওয়াইয়ের থেকে জিরোর থেকে বড় হবে, কারণ এক্স যেহেতু একটা বাস্তব সংখ্যা এবং ওয়াই যেহেতু একটা বাস্তব সংখ্যা, তাদের উভয়ের বর্গ একটা বাস্তব সংখ্যা হবে, এবং দুটি পজিটিভ বাস্তব সংখ্যার যোগফলও কিন্তু পজিটিভ নাম্বার হবে। সো এবার এটাকে যদি আমরা 1/, করি তাহলে সেক্ষেত্রে 1/z করলে আমরা উপরে হচ্ছে জেড বার গুণ দিব এবং নিচেও জেড বার গুণ দিব। তাহলে জেড এবং জেড বারের গুণফল যেহেতু এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আসলো, আমরা নিচে বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং এই জেড বারের মান যেহেতু তোমার এক্স মাইনাস আই ওয়াই, সো এক্স মাইনাস আই ওয়াই বসে গেল। এবার আমরা এই এক্সটাকে আলাদা কম্পোনেন্ট করে লিখবো, এবং মানে এক্সটাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করে লিখবো, আবার মাইনাস আই ওয়াইটাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করে লিখবো। তাহলে আমরা এখানে পাই এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস আই ইন্টু ওয়াই ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখতে পাচ্ছি যে এটাও কিন্তু একটা জটিল সংখ্যা, কারণ এখানে একটা বাস্তব পার্ট আছে এবং এখানে একটা অবাস্তব পার্ট আছে, এবং আমরা জানি জটিল সংখ্যার দুটা পার্ট থাকে, একটা বাস্তব সংখ্যা এবং একটা অবাস্তব সংখ্যা। সো ফাইনালি এটা একটা জটিল সংখ্যা ধারণ করলো। এবার আমরা দেখব যে জেড যদি একটা জটিল সংখ্যা হয় তাহলে এন যদি যে কোনো আরেকটা পূর্ণ সংখ্যা হয় তাহলে জেড টু দি পাওয়ার এন একটা জটিল সংখ্যা হবে। তো এটা আরেকটা জিনিস যেটা হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছি এন একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং এক্স প্লাস আই ওয়াই এর হোল স্কোয়ার যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস আই টু এক্স ওয়াই প্লাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো ফাইনালি এখান থেকে আমরা গুণ করে যেটা লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু আই এক্স ওয়াই। আবার এটাকে যদি কিউব করি তাহলে সেক্ষেত্রে এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার আই ওয়াই প্লাস থ্রি এক্স আই স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস আই কিউব ওয়াই কিউব। এটাকেও যদি হচ্ছে আমরা গুণ করে একটু সাজিয়ে লিখি তাহলে এখানেও পাচ্ছি আমরা এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই এর হোল স্কোয়ার প্লাস আই ইন্টু থ্রি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব। আমরা এখানেও আইযুক্তটা টার্ম পাচ্ছি, আবার বাস্তব পার্ট পাচ্ছি, এখানেও আমরা আইযুক্ত টার্ম পাচ্ছি এবং বাস্তব পার্ট পাচ্ছি। তার মানে এটা একটা জটিল সংখ্যা, এটাও একটা জটিল সংখ্যা। তাহলে আমরা জেড বা একটা যদি জটিল সংখ্যার উপরে পাওয়ার যাই দিই না কেন এবং সেটা যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে সেটার আমরা গুণফল বা আমরা সেটার ফল হিসেবে একটা জটিল সংখ্যা পেয়ে যাব। তো এবার আমরা যদি হচ্ছে একটা জিনিস দেখি, যদি এন ঋণাত্মক পূর্ণ সংখ্যা যদি হয় তাহলে এন ইকুয়াল টু মাইনাস এম, যেখানে এমটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি জেড টু দি পাওয়ার এন। তাহলে জেড টু দি পাওয়ার এনটাকে আমরা লিখতে পারি জেড টু দি পাওয়ার মাইনাস এম, যেহেতু এন এর মানে একটা নেগেটিভ ইন্টিজার, সো মাইনাস এম হলো, এবং জেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটার হোল টু দি পাওয়ার এম। এখন জটিল সংখ্যা যেহেতু হচ্ছে আমরা জানি যে কোনো একটা জটিল সংখ্যার গৌণিক বিপরীতক একটা জটিল সংখ্যা একটু আগে আমরা 4 নাম্বার প্রমাণে দেখলাম। সো জটিল সংখ্যা, কারণ জেড প্রাইম হচ্ছে একটা জেড ইনভার্স হচ্ছে একটা জটিল সংখ্যা। এখন এই জেড ইনভার্সের উপরে যদি একটা পাওয়ার দিই, যেহেতু জেড ইনভার্স নিজে একটা জটিল সংখ্যা, এবং এই লটা বলতেছে যে কোনো জটিল সংখ্যার উপরে যদি আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা পাওয়ার হিসেবে দিই তাহলে ওই ধনাত্মক পূর্ণ সংখ্যা সহ ওই পাওয়ারটা হচ্ছে একটা জটিল সংখ্যা ধারণ করবে। তাহলে জেড ইনভার্স যেহেতু হচ্ছে একটা জটিল সংখ্যা, এটার উপরে যেহেতু একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা দেওয়া আছে, এই জন্য এটাও একটা জটিল সংখ্যা হবে। তার মানে তুমি জটিল সংখ্যার উপরে ধনাত্মক পূর্ণ সংখ্যা দাও, এটা ধনাত্মক যদি তোমার ধনাত্মক পূর্ণ সংখ্যা দাও তাহলে তোমার জটিল সংখ্যা পাবা, আবার যদি তুমি ঋণাত্মক পূর্ণ সংখ্যা দাও তাও তুমি কি পাবা, একটা জটিল সংখ্যাই পাবা। এবার আমরা দেখতেছি জেড জটিল সংখ্যার মূল একটি জটিল সংখ্যা হবে। মূল বলতে এটা শুধুমাত্র যে তোমার বর্গমূল বোঝাচ্ছে তা না, যে কোনো টাইপের মূলই হচ্ছে একটা তোমার মূল হিসেবে কাউন্ট হবে এখানে। সো যে কোনো মূল জটিল সংখ্যা যে কোনো মূলই একটা জটিল সংখ্যা হবে। এটার প্রমাণটা আমরা করি, ধরলাম এন হচ্ছে এটা হচ্ছে জটিল সংখ্যাটার এন তম মূল। যেহেতু এন তম মূল বের করতে হবে, এন তম মূলটাকে হচ্ছে আমরা জেড ধরে নিলাম, তাহলে এন রুট এক্স প্লাস আই ওয়াই ধরলাম আমরা। তাহলে এটাকে যদি আমরা বর্গ করে দিই তাহলে আমরা পাই এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু জেড টু দি পাওয়ার এন। এখন আমরা জানি যে কি এন যদি একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, এন যদি একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় আর জেড টু দি পাওয়ার এন যদি একটা হচ্ছে জটিল সংখ্যা হয়, তাহলে সেক্ষেত্রে দেখো জেডটাও নিজেও একটা জটিল সংখ্যা হবে, কারণ আমরা জানি যে জেড টু দি পাওয়ার এন একটা জটিল সংখ্যা।
কারণ আমরা এখানে এই যে 5 নম্বর প্রমাণ এটাই বললো যে জেড টু দি পাওয়ার একটা জটিল সংখ্যা। আর যদি জেড টু দি পাওয়ার এন যদি একটা জটিল সংখ্যা আমরা পাচ্ছি এবং জেড টু দি পাওয়ার এনটা জটিল সংখ্যা আমরা কেন বলতেছি, কারণ বাম দিকে আমরা খেয়াল করি এক্স প্লাস আই ওয়াই আছে। তার মানে জেড টু দি পাওয়ার এন যেহেতু এক্স প্লাস আই ওয়াই এর সাথে সম্পর্কিত, তাহলে সেক্ষেত্রে এক্স এবং আই ওয়াই দুটো যেহেতু বাস্তব এবং অবাস্তব টার্ম, তাহলে আমরা বলতে পারি জেড টু দি পাওয়ার এন একটা জটিল সংখ্যা। আবার জেড টু দি পাওয়ার এন যদি জটিল সংখ্যা হয় তাহলে অবশ্যই আমরা বলতে পারতাম যে এই জেডটাও একটা জটিল সংখ্যা ছিল, কারণ তা না হলে কিন্তু 5 নাম্বারটা ইনভ্যালিড হয়ে যায়। সো এই জন্য আমরা বলতে পারবো জেডটা একটা জটিল সংখ্যা, এবং জেড যেহেতু এটা একটা মূল ছিল, এনতম মূল ছিল, তাহলে আমরা বলতে পারি যে কোনো জটিল সংখ্যার এনতম মূল বা যে কোনো জটিল সংখ্যার মূলও একটা কি হবে, জটিল সংখ্যা হবে। তো এবার আমরা জটিল সংখ্যার যোগ বিয়োগ সম্পর্কে জানবো। তো জটিল সংখ্যার যোগ বিয়োগ হচ্ছে কি করা, জটিল সংখ্যার যোগ বিয়োগের ক্ষেত্রে আমরা কি করব, বাস্তব পার্টকে আলাদা আলাদা যোগ করব বা যোগ বিয়োগ করব এবং অবাস্তব পার্টকে আলাদা আলাদা যোগ বিয়োগ করব, তাহলে আমাদের যোগ বিয়োগ হয়ে যাবে। এবার জটিল সংখ্যার স্পেশাল অ্যাপিয়ারেন্স সম্পর্কে আমরা দেখব, যেটাকে বলা হচ্ছে সিস থিটা। তো জেড ইকুয়াল টু আর কস থিটা প্লাস আই সাইন থিটা, এটাকে আমরা স্পেশালি রিপ্রেজেন্ট করতে পারি আর ই টু দি পাওয়ার আই থিটা দিয়ে, অর্থাৎ জেড লিখলাম আর লিখলাম, আর এই কস থিটা আই সাইন থিটাকে আমরা বলতে পারি ই টু দি পাওয়ার আই থিটা। এই বড় ওই জিনিসটা না লিখে, অর্থাৎ কস থিটা এবং প্লাস আই সাইন থিটাকে একসাথে না লিখে আমরা এটার পরিবর্তে লিখতে পারি ই টু দি পাওয়ার আই থিটা। এটা হচ্ছে জটিল সংখ্যার একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স, এবং এই ই টু দি পাওয়ার আই থিটা মানে বোঝাচ্ছে কস থিটা প্লাস আই সাইন থিটা। এবং এখানে আরেকটা জিনিস একটু বলে রাখা দরকার, যে যদি এখানে তোমার কোনো কারণে আই সাইন থিটা না থেকে যদি হচ্ছে মাইনাস আই সাইন থিটা থাকে, তাহলে সেক্ষেত্রে হবে ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা, অথবা এটার বদলে আমরা বলতে পারবো কস থিটা মাইনাস আই সাইন থিটা, এই জিনিসটা আমরা বলতে পারবো। সো এবার আমরা জটিল সংখ্যার গুণ ভাগে চলে আসব। তো জটিল সংখ্যার গুণ ভাগে যদি আসতে যাই, তাহলে সেক্ষেত্রে প্রথমত আমরা একটা জটিল সংখ্যা নিলাম z1 ইকুয়াল টু r1 cos থিটা 1 প্লাস আই সাইন থিটা 1, এবং z2 আরেকটা জটিল সংখ্যা, এটা হচ্ছে r2 cos থিটা 2 প্লাস আই সাইন থিটা 2। তাহলে আমরা যদি এই দুইটা জটিল সংখ্যাকে যদি যোগ করি, তাহলে এটাকে কিন্তু আমরা স্পেশালি এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। প্রথমটাকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে r1 ই টু দি পাওয়ার আই থিটা 1, আর পরেরটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি r2 ই টু দি পাওয়ার আই থিটা 2। তাহলে z1 এবং z2 কে যদি আমরা গুণ করি, তাহলে আমরা বলতে পারি এই দুটারই গুণফল, তাহলে r1 r2 ই টু দি পাওয়ার আই থিটা 1 ই টু দি পাওয়ার আই থিটা 2 হলো। তাহলে আমরা এখান থেকে r1 r2 ঠিক থাকলো, আর ই টু দি পাওয়ার আই যেহেতু পরস্পর গুণ আকারে আছে, তাহলে আমরা বলতে পারি আই থিটা 1 প্লাস থিটা 2, আইটাকে কমন নিয়ে। এখন আমরা খেয়াল করি যে এই r1 এবং r2 দুইটা মিলে গুণফল, যেহেতু এই গুণফল মিলিয়ে আমরা বড় একটা গুণফল লিখলাম r বা ক্যাপিটাল হ্যান্ড লেটারে লিখলাম, আর এই উপরের থিটা 1 এবং থিটা 2 কে যোগ করে একটা আলাদা থিটা লিখলাম, সেটা হচ্ছে থিটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুটি জটিল সংখ্যার গুণফলের মাধ্যমে আরেকটা জটিল সংখ্যা আসতেছে, যে জটিল সংখ্যার আমাদের হচ্ছে মডুলাসটা হচ্ছে গিয়ে আর আর্গুমেন্টটা হচ্ছে গিয়ে থিটা। তাহলে দুটি জটিল সংখ্যার গুণফলের মডুলাস তাদের পৃথক পৃথক মডুলাসের গুণফলের সমান। দেখো এই যে সংখ্যাটার মডুলাস, এই মডুলাসটা হচ্ছে গিয়ে কিন্তু এই r1 এবং r2 এর গুণফল। r1টা ছিল প্রথম সংখ্যার মডুলাস এবং r2টা ছিল দ্বিতীয় সংখ্যার মডুলাস। তাহলে আমরা বলতে পারি যে দুটি জটিল সংখ্যার গুণফল হবে, গুণফলের যে মডুলাসটা হবে সেটা হবে পৃথক পৃথকভাবে ওই দুইটা জটিল সংখ্যার মডুলাসের গুণফলের সমান, এবং গুণফলের আর্গুমেন্ট হবে এদের দ্বারা পৃথক পৃথক আর্গুমেন্টের যোগফলের সমান। ঠিক আবারই ভাগের ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য, সেটা হচ্ছে যে কি, যে জটিল সংখ্যার ভাগফলের ক্ষেত্রে কি হবে, ভাগফলের ক্ষেত্রে ভাগফলের মডুলাসটা হবে তাদের পৃথক পৃথক মডুলাসের ভাগফলের সমান, এবং ভাগফলের আর্গুমেন্টটা হবে তাদের দুইটার আর্গুমেন্টের বিয়োগফলের সমান। লাইক দিস, z1 ডিভাইড বাই যদি z2 লিখি, তাহলে r1 ডিভাইড বাই r2 আসবে, ই টু দি পাওয়ার আই থিটা 1 মাইনাস থিটা 2 চলে আসবে। এবার আমরা একটা নতুন লাস্ট টপিক, আমাদের জটিল সংখ্যার বর্গমূল কিভাবে নির্ণয় করে সে সম্পর্কে আলোচনা করব। তো আমরা ধরলাম a প্লাস আইবি একটা জটিল সংখ্যা, তাহলে যেহেতু একটি জটিল সংখ্যার বর্গমূল একটি জটিল সংখ্যা হয়, তাহলে আমরা বলতে পারি এই রুট ওভার অফ a প্লাস আইবি একটা জটিল সংখ্যা আমরা ধরে নিলাম এক্স প্লাস আই ওয়াই দ্বারা। এখানে এক্স হচ্ছে এবং ওয়াই দুটোই হচ্ছে কি বাস্তব সংখ্যা। তাহলে আমরা কি করলাম, আমাদের যেহেতু a প্লাস আইবি এর জটিল সংখ্যা a প্লাস আইবি এর বর্গমূল বের করতে হবে, এই জন্য আমরা রুট ওভার অফ a প্লাস আইবি লিখে নিলাম, এবং এটাকে যেহেতু আমরা এই 6 নম্বর প্রপার্টিতে দেখেছিলাম যে কোনো জটিল সংখ্যার মূল একটি জটিল সংখ্যা হয়, তাহলে যেহেতু এটা একটা বর্গমূল, এই জন্য এটাও একটা কি হবে, জটিল সংখ্যা হবে, এই জন্য আমরা এক্স প্লাস আই ওয়াই ধরে নিলাম। এবার আমাদের কাজ কি, উভয় পক্ষে আমরা বর্গ করে দিব। যদি আমরা বাম দিকে বর্গ করি তাহলে স্কোয়ার রুট কাটা গিয়ে এখানে থাকে a প্লাস আইবি, আর ডান দিকে যদি বর্গ করি তাহলে আমাদের এক্স স্কোয়ার প্লাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2i এক্স ওয়াই থাকে। এবং আমরা যদি হচ্ছে এখানে a প্লাস আইবি লিখলাম এবং এখানে এক্স স্কোয়ারটা ঠিক থাকলো, যেহেতু আই স্কোয়ারের মান -1, এই জন্য এখানে আসলো মাইনাস ওয়াই স্কোয়ার, এবং এখানে বাম দিকে থেকে ডান দিকে আরেকটা থেকে গেল i ইন্টু 2xy থেকে গেল।
এবার আমরা যদি বাস্তবিক এবং আমাদের কাল্পনিক পার্টকে সহগ হিসেবে সমীকৃত করি, যেমন আমরা যদি বাস্তব পার্ট দেখি, আমাদের এখানে বাস্তবিক পার্টটাকে যদি সমীকৃত করি, এখানে পাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানে বাস্তবিক পার্ট হিসেবে পেয়ে যাই হচ্ছে গিয়ে এ পাই। তো আর এখানে আমাদের জটিল পার্ট হিসেবে আমরা পাই হচ্ছে গিয়ে আই বি বা শুধুমাত্র বি, এবং এখানে আমরা জটিল সংখ্যার যে আমাদের কাল্পনিক পার্ট, সেই কাল্পনিক পার্টটা হিসেবে পাই 2xy। তাহলে যদি আমরা সহগ সমীকৃত করি বা বাস্তব এবং কাল্পনিক পার্ট সমীকৃত করি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ পাই, যেটা আমি এখানে বলেছিলাম বাস্তব অংশ আর এখানে বাস্তব অংশ, এবং আমরা পাই 2xy ইকুয়াল টু বি, এখানের কাল্পনিক অংশের বাস্তবটা এবং কাল্পনিক অংশের বাস্তবটা। সো 2xy ইকুয়াল টু বি পাই। তাহলে আমরা এখান থেকে দুটো ইকুয়েশন আমরা ধরে নিলাম। এখন যেহেতু আমাদের এই সংখ্যাটার বর্গমূল বের করতে হবে, এই সংখ্যাটার বর্গমূল জানার জন্য আমাদের এক্স এর মান আর ওয়াই এর মান বের করলেই কিন্তু আমাদের কেল্লাফ হতে, কারণ আমরা যেহেতু ধরে নিয়েছি যে এটার বর্গমূল হচ্ছে এক্স প্লাস আই ওয়াই হবে, এক্স এর মান জানলেই আমাদের হচ্ছে, ওয়াই এর মান আমরা জানলেই হচ্ছে। এই জন্য আমরা কি করব, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান যেহেতু আমাদের বের হয়েছে, আমাদের এবারের কাজ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা বের করা। এটা বের করার জন্য আমরা একদম রীতিমতো একটা আমাদের ক্লাস 7-8 প্রয়োগ করা একটা বীজগণিতিক সূত্র অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এই সূত্রটার সাথে তোমরা কম বেশি সবাই পরিচিত আছো। যদি এই সূত্র আমরা প্রয়োগ করি, এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের জায়গায় আমরা বসাবো এ, সো আমরা এখানে পাচ্ছি এ স্কোয়ার, আর যেহেতু হচ্ছে 4ab এবং এ এর জায়গায় এক্স স্কোয়ার বসলো, বি এর জায়গায় ওয়াই স্কোয়ার বসলো, এবং যেহেতু আমরা জানি 2xy এর মান বি, সো এখানে এটাকে বলতে পারি 2xy এর হোল স্কোয়ার, এই জন্য এখানে পাচ্ছি আমরা বি স্কোয়ার। তাহলে এটাকে যদি হচ্ছে আমরা এবার বর্গমূল করি, তাহলে কিন্তু আমরা পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাকে আমরা 3 নম্বর ইকুয়েশন দিলাম। তাহলে আমরা খেয়াল করি, আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ পেলাম, এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেলাম। এবং আমি একটু আগেই বলে দিয়েছি যে আমাদের এখানে এক্স এবং ওয়াই এর মানটা জানাই যথেষ্ট। আমরা যদি এই দুটো সমীকরণকে যোগ করি, তাহলে দেখো ওয়াই স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার কাটা গিয়ে 2x এর মানটা বের হয়ে যাবে। আবার যদি আমি 1 নম্বর এবং 3 নম্বর সমীকরণকে যদি হচ্ছে বিয়োগ করি, তাহলে সেক্ষেত্রে আমাদের হচ্ছে কিন্তু এই এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার কাটা গিয়ে শুধুমাত্র ওয়াই স্কোয়ারটা থেকে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা এক্স এবং ওয়াই যেহেতু দুটোই বাস্তব সংখ্যা, আমরা হচ্ছে 1 নম্বর এবং 3 নম্বর থেকে এই জিনিসটাই পেয়ে যাব। অর্থাৎ যদি একটু ক্যালকুলেশন করো, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 2x স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ পাবা। এটাকে যদি আমি উভয় পাশে 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা ফাইনালি পাচ্ছি এক্স স্কোয়ার ইকুয়াল টু 1/2 রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ, এবং ওয়াই স্কোয়ারের মান পাচ্ছি হচ্ছে আমরা 1/2 রুট ওভার অফ এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ। তো এবার আমরা এটাকে হচ্ছে গিয়ে একটু বর্গমূল করে দিব। এটাকে যদি হচ্ছে বর্গমূল করে দিই, তাহলে কিন্তু আমরা এক্স এর মান পেয়ে যাই প্লাস মাইনাস 1/2 রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ এর হোল বা এটার বর্গমূল, অথবা আমরা ওয়াই এর মান এখান থেকে পাই হচ্ছে গিয়ে প্লাস মাইনাস 1/2 রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ এর হোল টু দি পাওয়ার 1/2। তাই আমরা কিন্তু এক্স এর এবং ওয়াই এর মান কিন্তু আমরা ফাইনালি পেয়ে গেলাম। তো এবার আমরা যেটা এখানে একটা জিনিস দেখার বিষয়, যে আমরা এর আগের পৃষ্ঠায় একটু দেখি যে এই এক্স প্লাস আই ওয়াই এর প্লাসটা কি এখানে কি প্লাস লিখবো নাকি মাইনাস লিখবো, বা আমরা এখানে যদি দেখতে পেলাম আমাদের হচ্ছে দুইটাই আসলো, যে এখানে যেহেতু হচ্ছে আমাদের এই এক্স এর মান প্লাস মাইনাসও আসলো এবং ওয়াই এর মানও প্লাস মাইনাস আসলো, তাহলে আমরা আসলে কি লিখবো, আমরা হচ্ছে কোনটা আমরা এখানে আসলে প্রকৃতপক্ষে করব। আমরা এখানে দেখবো যে আমাদের যে সংখ্যাটা ছিল এ প্লাস আইবি, আমাদের সংখ্যাটা আমি একটু এখানে লিখি, আমাদের সংখ্যাটা ছিল হচ্ছে এ প্লাস আইবি ছিল। তাহলে এই আইবি বা এই বি এর মান যদি পজিটিভ হয়, অর্থাৎ বি ইজ গ্রেটার দেন 0, যেহেতু লেখা আছে এখানে, যদি বি ইজ গ্রেটার দেন 0 হয়, তাহলে সেক্ষেত্রে এক্স এবং ওয়াই একই চিহ্নযুক্ত হবে। একই চিহ্নযুক্ত বলতে দুটোই প্লাস বা দুটোই মাইনাস হবে। তখন আমরা লিখবো প্লাস মাইনাস, এখানে হচ্ছে আমরা প্লাস দিয়ে লিখবো, যেহেতু হচ্ছে এখানেও প্লাস হচ্ছে এবং এখানেও মাইনাস হচ্ছে, সরি এখানেও প্লাস হচ্ছে এবং এখানেও প্লাস হচ্ছে, এবং বাইরে যেহেতু তোমার প্লাস মাইনাস দেওয়া আছে, তার মানে এই কথাটার কিন্তু যৌক্তিকতা আমি এখানে খুঁজে পাচ্ছি। কারণ যদি আমি মাইনাস দিয়ে গুণ করি, মাইনাস দিয়ে গুণ করলে কিন্তু দুটোই মাইনাস হয়ে যাচ্ছে, আবার যদি প্লাস দিয়ে গুণ করি তাহলে কিন্তু দুটোই প্লাস হয়ে যাচ্ছে, অর্থাৎ দুইটা কিন্তু একই সাথে কি হয়ে যাচ্ছে, একই চিহ্ন যুক্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ এই পুরো টার্মটা ছিল হচ্ছে এক্স এবং এই পুরো টার্মটা ছিল হচ্ছে গিয়ে ওয়াই, তার মানে এক্স প্লাস আই ওয়াই আমরা কিন্তু এখান থেকে পাচ্ছি। এখন তাহলে বি এর মান যদি তোমার পজিটিভ হয়, তাহলে আমরা দুটাকে একই চিহ্ন দিব, তথা আমরা এখানে প্লাস দিব। আর যদি হচ্ছে আমরা দুটা বিপরীত চিহ্ন যুক্ত পাই, তখন হচ্ছে আমরা কি দিব, আমরা যদি বি এর মানটা 0 পাই, অর্থাৎ যদি এরকম তোমাকে বলে ধরো 3+4i তোমাকে বললো, তখন তুমি এটা লিখবে। আর যদি তোমাকে বলতো 3-4i, তখন তুমি লিখতে হচ্ছে এটা। তো এখন এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাস দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে আমাদের প্লাস দিয়ে গুণ করলে একটা প্লাস আর একটা মাইনাস থাকতেছে, অর্থাৎ এক্স এবং ওয়াই বিপরীত চিহ্ন যুক্ত হচ্ছে। আবার যদি আমরা মাইনাস দিয়ে গুণ করি, তাহলে এটা মাইনাস হচ্ছে, আবার এটা প্লাস হয়ে যাচ্ছে, তখনও কিন্তু এক্স এবং ওয়াই বিপরীত চিহ্ন যুক্ত হচ্ছে। তার মানে বি ইজ লেস দেন 0 হলে, অথবা এই যে এই আই এর সাথে যেটা থাকবে ওটা যদি নেগেটিভ হয়, তাহলে আমরা এখানে নেগেটিভ চিহ্ন দিব, আর আই এর সাথে যেটা থাকবে সেটা যদি পজিটিভ হয়, তাহলে আমরা এখানে পজিটিভ চিহ্ন দিব।
তো সোফার এটাই ছিল হচ্ছে আমাদের বর্গমূল নির্ণয়ের পদ্ধতি। আমরা এই সম্পর্কে যখন ম্যাথমেটিক্সে বা গাণিতিক উদাহরণ আলোচনা করব তখন আরও বেশি তোমাদের ব্যাপারগুলো ক্লিয়ার হবে বা ভিজুয়ালাইজড হবে। তো আমরা পরের দিন এককের ঘনমূল নিয়ে আলোচনা করব। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।